হ্যালো স্টুডেন্টস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন 9-10 লেভেল এবং পিজি লেভেলের ফিজিওলজির বিভিন্ন অংশ নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং রেসপিরেটরি সিস্টেমে এমন কিছু কিছু টপিক আছে, আনকমন টপিক আছে, প্রচুর আন্ডারস্ট্যান্ডিং বোঝার অনেক টপিক আছে। তো সেগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। যে কোনো ফিজিওলজি বই তোমরা যদি কভার করতে যাও তাহলে প্রচুর তোমাদেরকে হিউজ পড়তে হবে, কিন্তু আমি এক্ষেত্রে একদম নোটস তৈরি করেছি, বেস্ট নোটস, এবং সেই নোটস থেকেই তোমাদেরকে সমগ্র বিষয় বোঝাবো। তাহলে দেখবে যে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। পাশে আছে দেখো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, দ্যাট ইজ সারফেক্ট্যান্ট। তো এটা হচ্ছে সারফেক্ট্যান্টের নোট। এগুলো আমি ধীরে ধীরে তোমাদের সঙ্গে আলোচনা করব, লাংসের যে সারফেক্ট্যান্ট কীভাবে কাজ করে। এর সাথে সাথে দেখো আর একটা পোর্শন আছে, সেটা হচ্ছে ওয়ার্ক অফ ব্রিদিং। দেখবে পিজি লেভেলের সিলেবাসে আছে ওয়ার্ক অফ ব্রিদিং। তো ওয়ার্ক অফ ব্রিদিংয়ে তোমাদেরকে কি পড়তে হবে, আজকের ক্লাসে মেনলি আমি এই ওয়ার্ক অফ ব্রিদিং সম্পর্কেই আলোচনা করব। এর সাথে সাথে আছে দেখবে অক্সিজেন টক্সিসিটি। অক্সিজেন টক্সিসিটি বিষয়টা কি, এবং অক্সিজেন টক্সিসিটিতে অনেক কিছু অংশ আছে, এখানে বোঝার আছে বিভিন্ন বিষয়। এবং তার সঙ্গে সঙ্গে আছে দেখো রেগুলেশন অফ রেসপিরেশন, কীভাবে রেসপিরেশনের রেগুলেশন হয়। এখানে দেখতে পাচ্ছ যে রেসপিরেশনের রেগুলেশন কীভাবে হচ্ছে, তার একদম নোটস আছে, যে কেমিক্যাল রেগুলেশন, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে প্রসেস আছে রেগুলেশনের আর কি, রেসপিরেটরি রেগুলেশন। তার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট অংশ আছে দেখো এখানে যেটা আছে, তো সেটা হচ্ছে হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া যদিও স্পেসিফিক্যালি মেনশন করা নেই, কিন্তু তবুও হাইপোক্সিয়া খুব ভালো করে পড়তে হবে, কারণ রেসপিরেটরি সিস্টেমে হাইপোক্সিয়া থেকে অনেক সময় কোয়েশ্চেন্স দেওয়া হয়। তার সাথে সাথে আমরা দেখব যে বিভিন্ন রেসপিরেটরি ডিজিজ, তো এগুলোই প্রধানত তোমাদেরকে পড়তে হবে। দেখো সিওপিডি আছে, প্লাস ডিফারেন্ট টাইপের রেসপিরেটরি ডিজিজ আছে। তো আজকে আমরা মেনলি যেটা আলোচনা করব, তো সেটি হচ্ছে ওয়ার্ক অফ ব্রিদিং। দেখো অনেক সময় যারা ফিজিওলজি প্রধানত পড়ে, অনেকে এরকম ভেবে ফেলে যে ওয়ার্ক অফ ব্রিদিং মানে কি, ওয়ার্ক অফ ব্রিদিং মানে আমরা সিম্পলি যে ইন্সপিরেশন করছি এবং এক্সপিরেশন করছি, তো সেই ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের যে প্রসেস, তো তাকেই আমরা বলবো ওয়ার্ক অফ ব্রিদিং। এটা অনেকে ভাবে। অর্থাৎ আমরা যখন ইন্সপিরেশন করছি, মানে অ্যাটমসফিয়ার থেকে আমরা যখন অক্সিজেন নিচ্ছি, তখন আমাদের লাংসের ভলিউম বেড়ে যাচ্ছে। আর ভলিউম যদি বেড়ে যায় অ্যাকর্ডিং টু বয়েলস ল, তাহলে কি হবে, তাহলে প্রেসার কমে যাবে এবং তার ফলে অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন আমাদের দেহের মধ্যে ঢুকবে। আবার যখন আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি ডিউরিং এক্সপিরেশন, তখন আমাদের লাংসের ভলিউম কিন্তু কমে যাচ্ছে। আর ভলিউম যদি কমে যায় তাহলে প্রেসার বেড়ে যাবে বডির মধ্যে, লাংসের মধ্যে পালমোনারি প্রেসার বেড়ে যাবে এবং তার ফলে লাংস থেকে এয়ার অ্যাটমসফিয়ারে চলে আসবে। এটা হচ্ছে নর্মাল প্রসেস, এবং অনেকে ভাবে যে এই ওয়ার্ক অফ ব্রিদিং মানেই প্রকৃতপক্ষে যে এই ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের টেকনিক, কিন্তু সেটা হচ্ছে মেকানিজম অফ রেসপিরেশন। কিন্তু ওয়ার্ক অফ ব্রিদিং বিষয়টা টোটালি আলাদা। তো ওয়ার্ক অফ ব্রিদিং মানে কি, দেখো ওয়ার্ক ইজ পারফর্মড বাই রেসপিরেটরি মাসেলস। অর্থাৎ যখন রেসপিরেশন হয় তখন রেসপিরেশনের জন্য যে সমস্ত মাসেলস থাকে, তো সেই সমস্ত মাসেলসগুলো কিছু কাজ করে। কি কাজ করবে, কেন কাজটা করবে, টু মুভ এয়ার ইন অ্যান্ড আউট অফ দ্য লাংস। তার মানে লাংসের মধ্যে এয়ার ঢুকতে গেলে মাসেলসগুলো কাজ করে, এবং তার সঙ্গে সঙ্গে লাংস থেকে এয়ার বের হতে গেলে মাসেলসগুলো কাজ করে। তাহলে এই কাজগুলো করার জন্য, এই কাজগুলো কেন করে, তিনটে ইম্পর্টেন্ট পারপাস আছে। তিনটে পারপাসের জন্যই প্রধানত এই কাজগুলো করা হয়। দেখো লাংসের মধ্যে এয়ার যে ঢুকবে এবং লাংস থেকে এয়ার যে বেরোবে, সেটা লাংসের সাইজের উপর কিন্তু ডিপেন্ড করে। এবং তিনটে ইম্পর্টেন্ট পারপাস প্রধানত এই মাসেলসগুলো করে। মাসেলসগুলো যে কাজ করে তার 65%, মাসেলসগুলো যে কাজ করে তার 65% ওয়ার্ক ডান প্রধানত টু স্ট্রেচ দ্য ইলাস্টিক টিস্যু। মাসেলসে যে ইলাস্টিক টিস্যু আছে, তো সেই ইলাস্টিক টিস্যুকে প্রসারিত করতে প্রধানত এই 65% ওয়ার্ক ডান করা হয়। দেখো লাংসের মধ্যে প্রধানত প্রায় 70% ইলাস্টিক টিস্যু থাকে এবং 30% প্রধানত কোলাজেন ফাইবার থাকে। এবং অবশ্যই লাংসকে ইনফ্লেট হতে হবে। আমরা যখন ইন্সপিরেশন করি তখন লাংস ইনফ্লেট হয়, মানে প্রসারিত হয়। আবার যখন এক্সপিরেশন করি তখন সেটা রিকয়েলিং হয়। তাহলে এই যে লাংসকে ইনফ্লেট হওয়া বা প্রসারিত করা, টু স্ট্রেচ দ্য ইলাস্টিক টিস্যুকে স্ট্রেচ করার জন্য প্রধানত এই 65% প্রধানত ওয়ার্ক ডান মাসেলসকে করতে হয়। আমরা জানি যে একটা গার্ডারকে তুমি যদি ধরে যদি বাড়াও, আবার আগের অবস্থায় সে ফিরে আসবে। তাহলে লাংসের মধ্যে যখন এয়ার ঢুকছে, যাতে লাংস তো ইলাস্টিক, তাহলে প্রসারিত হয়ে আবার সেটা আগের কন্ডিশনে চলে আসবে। যতক্ষণ পর্যন্ত এয়ার ঢুকবে ততক্ষণ পর্যন্ত সে যাতে স্ট্রেচিং কন্ডিশনে থাকে, তো সেই কাজে এই মাসেলসগুলো কাজ করে। অন্তত 65% কাজ এই কাজেই ব্যয় হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে দেখো টু ওভারকাম দ্য ভিসকাস রেজিস্ট্যান্স।
তার মানে লাংসের মধ্যে আমরা জানি যে কিছু ফ্লুইড থাকে, তো এই ভিসকাস রেজিস্ট্যান্সকে ওভারকাম করার জন্য 7% ওয়ার্ক ডান হয়। তার সঙ্গে সঙ্গে দেখো টু ওভারকাম দ্য এয়ারওয়ে রেজিস্ট্যান্স, দিস এয়ারওয়ে রেজিস্ট্যান্স ইজ অলসো ইম্পর্টেন্ট। এখানে আমি এয়ারওয়ে রেজিস্ট্যান্স সম্পর্কেও তোমাদের সঙ্গে আলোচনা করবো আজকে। তাহলে এয়ারওয়ে রেজিস্ট্যান্সের জন্য লাংস মাসেলকে অন্তত 28% ফাংশন করতে হয়। তো এই যে ডিফারেন্ট টাইপের কাজের জন্য প্রধানত মাসেলসগুলো বিভিন্ন রকমের কাজ করছে, তো এই ঘটনাকেই আমরা বলবো ওয়ার্ক অফ ব্রিদিং। এবার যে ওয়ার্ক অফ ব্রিদিং যেটা হচ্ছে সেটা প্রধানত ইন্সপিরেশনে একটা গ্রাফ আছে, সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। দেখো কেন আমি ইন্সপিরেশনে গ্রাফ নিয়েছি কিন্তু এক্সপিরেশনে কোনো গ্রাফ নেই কেন? কারণ ইন্সপিরেশন হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস। ইন্সপিরেশনে প্রধানত এনার্জি লাগে, কিন্তু এক্সপিরেশন অ্যাক্টিভ প্রসেস নয়। আমরা যদি ওয়ার্ক অফ ব্রিদিংয়ের আমরা যদি গ্রাফটাকে দেখি ডিউরিং টাইম অফ ইন্সপিরেশন, দেখো এখানে এক্স অ্যাক্সিস ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি প্রেসার, ঠিক আছে, এবং ওয়াই অ্যাক্সিস ওয়াইজ আমরা কি দেখছি ভলিউম। তাহলে এইভাবে যদি প্লট করি এক্স অ্যাক্সিস ওয়াইজ প্রেসার এবং ওয়াই অ্যাক্সিস ওয়াইজ যদি আমরা ভলিউমকে যদি প্লট করি, তাহলে এরকম টাইপের একটা গ্রাফ আমরা দেখতে পাই। সুতরাং এই যে টাইপের এই যে গ্রাফ আছে, তো এটাই হচ্ছে ওয়ার্ক অফ ব্রিদিংয়ের গ্রাফ ডিউরিং টাইম অফ ইন্সপিরেশন। দেখো এখানে গ্রাফেতে অনেকগুলো লেটার তোমরা দেখতে পাচ্ছ, এ আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, বি আছে এবং তার সঙ্গে সঙ্গে সি আছে। প্রথমেই আমরা দেখছি যে ওয়ার্ক ডান ডিউরিং দ্য ব্রিদিং হচ্ছে এ এক্স ওয়াই জেড। যখন আমরা ব্রিদিং করছি তাহলে ওয়ার্ক ডান কী হচ্ছে, এই যে এ হয়ে তারপরে এখানে এক্স হয়ে তার সঙ্গে সঙ্গে ওয়াই হয়ে জেড, এই পর্যন্ত হচ্ছে ওয়ার্কিংয়ের এই পর্যন্ত হচ্ছে তোমার গ্রাফ ওয়ার্ক ডান। তাহলে এই টুকু পোর্শন প্রধানত কাজ করছে যখন ব্রিদিং হচ্ছে, ইন্সপিরেশন যখন হচ্ছে। ওয়ার্ক ডান টু ওভারকাম ইলাস্টিক রেজিস্ট্যান্স, দেখো ওয়ার্ক ডান টু ওভারকাম দ্য ইলাস্টিক রেজিস্ট্যান্স। আমি আগেই বলেছি যে ইলাস্টিক রেজিস্ট্যান্সে অন্তত 65% প্রধানত ওয়ার্ক ডান হয়। তাহলে ইলাস্টিক রেজিস্ট্যান্সকে এটা তাহলে কোন গ্রাফের কোন জায়গাতে পড়ছে, এ ওয়াই বি সি এ, ঠিক আছে, এ ওয়াই বি সি এ। দেখো এই যে পোর্শন আছে এ ওয়াই বি সি এ, তাহলে এই পোর্শনটা প্রধানত কী করছে, এই পোর্শনটা প্রধানত ইলাস্টিক রেজিস্ট্যান্সকে ওভারকাম করার জন্য এই রেসপিরেটরি মাসেলসকে এইটুকু কাজ করতে হচ্ছে। এরপরে যেটা আছে দেখো ওয়ার্ক ডান টু ওভারকাম দ্য নন ইলাস্টিক রেজিস্ট্যান্স। নন ইলাস্টিক রেজিস্ট্যান্স মানে কি, ভিসকাস রেজিস্ট্যান্স এবং এয়ারওয়ে রেজিস্ট্যান্স। আমরা আগেই দেখেছিলাম ভিসকাস রেজিস্ট্যান্স কত ছিল 7% আর এয়ারওয়ে রেজিস্ট্যান্স কত ছিল 28%। তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডান কী হচ্ছে, এ এক্স বি ওয়াই এ, দেখো এ এক্স বি ওয়াই এর পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে কম হচ্ছে, ঠিক আছে। সুতরাং এটাই হচ্ছে ইন্সপিরেশনের গ্রাফ। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্ক ডান ডিউরিং এক্সপিরেশন। তো এক্সপিরেশনের সময় প্রধানত মাসেলসগুলো কী পরিমাণে ওয়ার্ক ডান করছে একটু দেখে নাও। দেখো সিন্স দ্য এক্সপিরেশন ইজ প্যাসিভ প্রসেস, এক্সপিরেশন কিন্তু টোটালি প্যাসিভ প্রসেস এবং সেই কারণের জন্য কোনো রকম ওয়ার্ক ডান হচ্ছে না, মাসেলস কিন্তু কোনো রকম ওয়ার্ক ডান করছে না। এনার্জি স্টোর্ড ডিউরিং দ্য এক্সপেন্ডেড ইলাস্টিক লাং স্ট্রাকচার আর রিলিজ টু ব্রিং অ্যাবাউট এক্সপিরেশন। তার মানে কি, আমরা যখন ইন্সপিরেশন করছি তখন লাংসের ভেতরে এয়ার ঢুকেছিল, তার ফলে লাংসের ভলিউম বেড়ে গিয়েছিল, তার ফলে একটা সামান্য পরিমাণে কিছু পরিমাণে কাজ হয়েছিল। এবং যখন এক্সপিরেশন করছি এটা যেহেতু প্যাসিভ প্রসেস, তো সেই এনার্জি যেটা সঞ্চিত ছিল সেটাই রিলিজড হচ্ছে, মানে অটোমেটিক্যালি কার্বন ডাইঅক্সাইড আমাদের দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। এটাই প্রধানত বোঝাতে চাইছে। সিন্স এক্সপিরেশন ইজ এ প্যাসিভ প্রসেস সো নো ওয়ার্ক ডান, ঠিক আছে। সো এনার্জি স্টোর্ড ডিউরিং দ্য এক্সপ্যান্ডেড ইলাস্টিক লাং স্ট্রাকচার, যখন ইন্সপিরেশন হচ্ছে তখন লাং স্ট্রাকচার এক্সপ্যান্ডেড হচ্ছে আর রিলিজড টু ব্রিং অ্যাবাউট দ্য এক্সপিরেশন। আরও একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, তো সেটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য লাংস, যেটাকে আমরা বলবো এয়ারওয়ে রেজিস্ট্যান্স। সো দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো এটাও আমরা দেখবো। দেখো যদি আমরা অ্যালভিওলাই বা যদি আমরা কোনো ট্রাকিয়া বা রেসপিরেটরি যে ট্রি আছে তার যদি আমরা এখানে একটা অংশ আমরা দেখতে পাচ্ছি, সুতরাং এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে অনেকটা বড় ক্যাভিটি আছে। সো দিস ইজ নর্মাল ব্রঙ্কিওল, রেসপিরেটরি এর নর্মাল ব্রঙ্কিওল যার ডায়ামিটার অনেকটা বেশি। কিন্তু যদি রেজিস্ট্যান্স ইনক্রিজ হচ্ছে কি, যদি এই ডায়ামিটারটা যদি কোনোভাবে কমে যায়, এখানে কোনো মিউকাস জমা হতে পারে, কোনো ইনফ্লামেশন হতে পারে, বা এই ব্রঙ্কিওল যদি কনস্ট্রিক্টেড হয়ে যায়, ঠিক আছে। যেমন আমরা দেখেছিলাম উইন্ড পাইপ মানে হচ্ছে ট্রাকিয়া বা চেস্টের মধ্যে ঢুকে যাচ্ছে ব্রঙ্কাস, তারপরে ব্রঙ্কিওল যেগুলো রেসপিরেটরি ট্রি। সো এই ব্রঙ্কিওলের যদি কোনোভাবে এই ডায়ামিটার কমে যায়, তার মানে আমরা জানবো যে রেজিস্ট্যান্স অনেক বেড়ে গেল। এবং এখানে দেখো বলছে থ্রি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস দ্যাট হিন্ডার দ্য মুভমেন্ট অফ দ্য এয়ার ইন দ্য লাংস অর আউট অফ দ্য লাংস আর।
তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখানে কাজ করছে রেজিস্ট্যান্ট হিসাবে, যেটা লাংসের মধ্যে এয়ার ঢুকতে বাধা দেয় এবং তার সঙ্গে সঙ্গে লাংস থেকে যে এয়ার বেরিয়ে যাচ্ছে তো সেখানেও সেটা বাধা দেয়, মানে সিম্পলি ইন্সপিরেশন এবং এক্সপিরেশনে এরা বাধা দিচ্ছে। দেখো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ইলাস্টিক ফোর্সেস অফ দ্য লাং টিস্যু। লাং টিস্যুর যে ইলাস্টিক ফোর্স আছে, মানে লাংস একবার প্রসারিত হয়ে আবার আগের কন্ডিশনে ফিরে আসবে, তো এটা প্রধানত রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করে। এবং তার সঙ্গে সঙ্গে অপোজিং ফোর্স কস্ট বাই দ্য সারফেস টেনশন, সারফেস টেনশনও প্রধানত এই কাজে বাধা দেয়। এবং যেটা বলছিলাম যে এয়ারওয়ে রেজিস্ট্যান্স, দেখো এয়ারওয়ে রেজিস্ট্যান্ট প্রধানত লেস হয় যখন ডিউরিং ইন্সপিরেশন হয় অ্যান্ড মোর হয় যখন ডিউরিং এক্সপিরেশন হয়। তাহলে যখন ইন্সপিরেশন করছে তখন এয়ারওয়ে রেজিস্ট্যান্স তুলনামূলকভাবে কম হয়, কারণ সহজেই এক্ষেত্রে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, কিন্তু এক্সপিরেশনে কার্বন ডাইঅক্সাইড বেরোতে একটু সময় লাগছে। সেই জন্য এখানে বলা হচ্ছে যে এয়ারওয়ে রেজিস্ট্যান্ট ইন লেস ডিউরিং দ্য ইন্সপিরেশন অ্যান্ড মোর ডিউরিং এক্সপিরেশন। এর সাথে সাথে দেখো ব্রঙ্কিও কনস্ট্রিকশন, ব্রঙ্কিও যদি কনস্ট্রিকশন হয় তাহলে ইনক্রিজ দ্য এয়ারওয়ে রেজিস্ট্যান্ট। অবভিয়াসলি ব্রঙ্কিও কনস্ট্রিকশানে কী হচ্ছে, এই যে ডায়ামিটার আছে এই ডায়ামিটার কমে যায়, তার ফলে এয়ারওয়ে রেজিস্ট্যান্ট অনেক বেড়ে যাবে। আবার দেখো ব্রঙ্কিও যদি ডাইলেশন হয়, আমরা অনেক সময় বিভিন্ন মেডিসিন খাই, ব্রঙ্কো ডাইলেটার বিভিন্ন মেডিসিন খাই যখন আমাদের রেসপিরেটরি প্রবলেম হয়, তখন সেই সময় কিন্তু ডিক্রিজ এয়ারওয়ে রেজিস্ট্যান্স, তখন কিন্তু এয়ারওয়ে রেজিস্ট্যান্ট কমে যায়। তো ওয়ার্ক অফ ব্রিদিং বলতে তোমাদের যে পিজি লেভেলের সিলেবাসে আছে দেখবে স্পেসিফিক্যালি মেনশন করা আছে ওয়ার্ক অফ ব্রিদিং। তো ওয়ার্ক অফ ব্রিদিং বলতে প্রধানত এই অংশটাই তোমাদেরকে পড়তে হবে। তোমরা যদি ভাবো যে মেকানিজম অফ রেসপিরেশনটা ওয়ার্ক অফ ব্রিদিং, না, অ্যাকচুয়ালি ওয়ার্ক অফ ব্রিদিংয়ে একটা গ্রাফ আছে এবং তার সঙ্গে সঙ্গে এয়ারওয়ে রেজিস্ট্যান্স। তো এই জায়গাটাই তোমাদেরকে ফোকাস করতে হবে, তোমাকে জানতে হবে যে তুমি যেটা পড়ছো সেটা সঠিক জিনিসটা পড়ছো কিনা। সুতরাং এই বিষয়টাও কিন্তু তোমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে, অনেকটাই হেল্পফুল হবে। এবং আমি যে এখানে যে নোটস যেগুলো তৈরি করেছি একদম স্পেসিফিক নোটস এখানে করা আছে, বিভিন্ন ফিজিওলজি ইম্পর্টেন্ট বই থেকেই প্রধানত আমি নোটসগুলো করেছি, তোমাদের আর অন্য কোনো ফিজিওলজি বই তোমাদের কনসাল্ট করতে হবে না। এবং এই প্রসঙ্গে বলি যে তোমরা অনেকেই আমাকে বলছো যে স্যার অনলাইন ব্যাচ আপনি শুরু করুন। অ্যাকচুয়ালি আমি কিন্তু কোনো রকম পেড ব্যাচ আমি রান করছি না, আমি যে ক্লাসগুলো করছি আমি আমার একদম সেলফ ইন্টারেস্টে, যাতে তোমাদের সুবিধা হয়। এবং তোমরা অনেকেই আমাকে বলছো এই সম্পর্কে আলোচনা করতে, সুতরাং সেখান থেকেই আমি আলোচনা করছি। আবার বলছি আমি প্রধানত ইউটিউবে থাকি, আমার ভালো বেসে প্রধানত আমি এখানে থাকি। কোনো কোচিং সেন্টারের সঙ্গে আমার কোনো কম্পিটিশান নেই, কেউ আমার শত্রু নয়, কেউ আমার বন্ধু নয়, আমি আমার ভালোবেসেই প্রধানত এই ভিডিওগুলো করি, কারণ আমি বায়োলজিকে ভালোবাসি এবং এই সাবজেক্টকে ভালোবাসি, অনেক আমাকে সম্মান দিয়েছে। বিশেষত আমি তোমাদের থেকে প্রচুর আমি রেসপেক্ট পেয়েছি, তো তোমাদের থেকে যে সম্মান আমি পেয়েছি, যে ভালোবাসা পেয়েছি, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। এবং সেই কারণের জন্য আমারও কিছু দায়িত্ব থাকে, তো সেই জন্যই তোমাদের সাথে এই বিষয়গুলো আলোচনা করছি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝবে। তোমরা যে বলছো যে স্যার পেড ব্যাচ শুরু করুন ইত্যাদি ইত্যাদি, দেখো আমার কিছু বাইন্ডিংস আছে, তো সেই কারণের জন্য আমি পেড ব্যাচ করছি না, কোনো রকম পেড ব্যাচ আমি লঞ্চ করিনি। সুতরাং এই বিষয়টা তোমরা বুঝবে এবং আশা করি তোমরা এইভাবে আমার সঙ্গে পাশে থাকবে। তোমরা একটু বলবে যে আমাকে কোন টাইপের ভিডিও তোমরা চাইছো বা কোন ক্লাসগুলো তোমাদেরকে দিতে হবে, সেগুলো একটু কমেন্টে আমাকে কমেন্ট করবে, আমি সময় করে সেই ক্লাসগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। সকলে ভালো থেকো, আজকে তাহলে এই পর্যন্তই। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।